পশ্চিমবঙ্গে 2024 লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি বামেদের। কেরলের যে জায়গাটা বামেদের মানে বিধানসভায় বামেদের খুব ভালো অবস্থায় পজিশানে ছিল, সেখানেও বামেরা কিন্তু খুব ভালো ফল করতে পারেনি। এবং শূন্যর গেরো 19 থেকে মানে 21 থেকে 24 শূন্যর গেরো বামেরা কাটিয়ে উঠতে পারছে না। কী কারণ? পশ্চিমবঙ্গের নিরিখে ভোটের রেজাল্ট এরম কেন হলো, কতটা এক্সপেক্টেড, কতটা আনএক্সপেক্টেড, এই সব নিয়ে আলোচনা করার জন্যে আজকে আমি আমার ইন্টারভিউতে পেয়েছি সিপিএম নেতা কলতান দাশগুপ্তের সাথে। জেনে নেব কলতানদা কী বলছে। কলতানদা, ওয়েলকাম তোমাকে। কলতানদা, শূন্যর গেরো বামেরা কাটিয়ে উঠতে পারছে না, কীভাবে পুরো বিষয়টা দেখলে ভোটের? মানে কতটা আশাবাদী ছিলে বা এক্সপেক্টেড, বা কতটা মানে রেজাল্টটা কতটা এক্সপেক্টেড, না কি মানে কী হলো একটু বিশ্লেষণ যদি করো। ভোটে আমরা যেটা চেয়েছিলাম যে এই যে আমার দেশের প্রধানমন্ত্রী নিজেকে কখনো ভগবান, কখনো এই কখনো ওই, এই ধরনের কতগুলো অদ্ভুত জিনিসের মধ্যে বলয়ের মধ্যে মানুষকে রাখতে চেয়েছেন, যাতে করে গত 10 বছর ধরে যা প্রতিশ্রুতি ইত্যাদি দিয়েছেন সেটা যে পূরণ হয়নি সেই কথা যাতে চর্চায় চলে না আসে। তাহলে কাকে ওই সব ভগবান পাঠিয়েছেন এখানে কাজ করতে, তিনি নিজেই ভগবানের মতো, এই জায়গা থেকে শুরু করে গত 10 বছরের কাজের খতিয়ানটা যাতে ওনাকে দিতে হয়, আমরা চেয়েছিলাম রুটি রুজির চর্চাটা ভালো করে হোক। ফলে মোদি বিরোধিতা গোটা দেশের মানুষ দেখিয়েছেন। দু একটা স্টেটে একটু এদিক ওদিক হলে মোদি এবার আর যা সংখ্যায় পেয়েছেন সেই সংখ্যাও থাকতে পারতেন। ফলে সেই জায়গাটায় যে নির্বাচনের লড়াইটা হবে রুটি রুজি ভিত্তিক, জীবন জীবিকার লড়াইটাই এখানে মুখ্য হবে, সেইটা আমরা করতে পেরেছি। কিন্তু পশ্চিমবাংলার পরিস্থিতিটা অন্যরকম থাকে, জলের কুমির ডাঙায় বাঘ অবস্থা আর কি। এইদিকে এক বিপদ বিজেপি, ওদিকে আরেক বিপদ তৃণমূল। ফলে সেইখানটায় দাঁড়িয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমরা ভেবেছিলাম সেটা আরও বেটার হবে। কারণ 21-এর বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত হোক, বিধানসভা উপনির্বাচন হোক, পুরসভাগুলোর যে নির্বাচন হয়েছে, তাদের প্রতিটাতেই আমাদের ভোট বেড়েছে। এই ভোটটাও আমাদের 19-এর তুলনায় বেড়েছে, কিন্তু আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা আরেকটু গেলে সেটা আরও ভালো হতো এবং রাজ্যের মানুষের পক্ষে এটা খুবই প্রয়োজনীয় হতো আর কি। আমি তোমাকে দুটো প্রশ্ন করবো কলতানদা। আমার মনে আছে 2012 সালে বুদ্ধবাবু একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তপ্ত, মানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ড, তো মানুষ তপ্ত কড়াই থেকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল, এরকম একটা কথা তখন উঠেছিল। তা তখন বুদ্ধবাবু তার উত্তরে বলেছিলেন যে আমরা তপ্ত কড়াইকে অনেকটা ঠান্ডা করতে পেরেছি, যার ফলে মানুষ আবার বুঝতে পারছে যে অগ্নিকুণ্ডটা আরও বিপজ্জনক। কোথাও কি তোমার মনে হচ্ছে যে 24-এর ইলেকশন, মানে যেটা আমরা 19-এ বলতাম যে হয়তো অনেক বেশি অ্যান্টি টিএমসি ভোট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে ভোট হয়েছে, এবার কোথাও অ্যান্টি বিজেপি ভোট হলো, যেখানে বিজেপি মানে প্রায় সিঙ্গেল ডিজিটে নেমে আসছিল? দেশ থেকে তো বিজেপিকে তাড়ানোটাই মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কিন্তু অবশ্যই পক্ষে ভোটটা যাচ্ছে কেন? ফলে অবশ্যই এটা অ্যান্টি বিজেপি ভোটই হতে হতো, সেইভাবেই লড়াইটা হয়েছিল। কারণ এই নির্বাচনে জয় হারের সাথে তৃণমূলের সরকারের থাকা না থাকা নির্ভর করছে। কথাটা হচ্ছে যে বিজেপি বিরোধী লড়াইটা হওয়ার কথা ছিল, এবং সবসময় আরএসএস এইরকম একটা ব্যালেন্স করার চেষ্টা করে যে আমার যদি মোদিকে নিয়ে আমি দেখছি যে খুব লোকের মধ্যে উষ্মা তৈরি হয়েছে ইত্যাদি, তাহলে আমি একটা উল্টো দিকেও লোক রাখি। তো উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর ছিলেন, একসময় ইন্ডিয়া ব্লককে গালাগাল দেওয়া থেকে শুরু করে কী না করেছে। তারপরে যখনই 4th 5th ফেজ নির্বাচন হলো, যখন চারিদিকের মানুষ বুঝতে শুরু করলেন যে আসলে বিজেপি আর আগেরবারের মতো পরিস্থিতিতে নেই, তখন উনি আবার পাল্টি খেয়ে বলতে আরম্ভ করলেন যে আরে আমি তো এই জোটেই ছিলাম, আমি এই জোটেই আছি ইত্যাদি ইত্যাদি। এই যে এখন মিটিংয়ে যাওয়া, এটা ওটা করা নিয়ে এত কথা, 1 জুনের মিটিংটাই কিন্তু যাননি। হ্যাঁ, এবং মাঝপথে দাঁড়িয়েও ইন্ডিয়া ব্লক সম্পর্কে অনেক কথা বলেছিলেন, যেগুলো বলাটার কোনো প্রয়োজন ছিল না। আসলে তৃণমূল বরাবরই এরকম একটা সুবিধাবাদী অবস্থান নেয় যে আমি এদিকেও থাকতে পারি, ওদিকেও থাকতে পারি। হ্যাঁ, যেটা আমরা নীতিশ কুমার সম্পর্কে এখন বলি আর কি, সংখ্যার বিচারে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে খুব কম যাবেন। ফলে এটা কিছুটা ক্ষেত্রে কিছু লোককে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন, এবং বিজেপি বিরোধিতার যখন একটা পরিস্থিতি আছে সেই জায়গায় তৃণমূল কিছুটা বাড়তি পেয়েছে। কিন্তু 26-এ এইটা হবে না, কারণ পঞ্চায়েত মানুষ দেখে নিয়েছেন তৃণমূলের দুর্নীতি, যেটা এখন তৃণমূলের নেতারা বলছেন যে দুর্নীতি, তো তাহলে কিছু ইস্যু হলো না। আমি যে পঞ্চায়েতের নির্বাচন যা ছিল, পুরসভার নির্বাচন যা ছিল, তাতে করে মানুষ বুঝিয়ে দিয়েছিলেন এটা দুর্নীতির ইস্যু, এটা দেশের লড়াই। এরপরে যখন 26-এ রাজ্যের লড়াইটা হবে, তখন অবশ্যই দুর্নীতিটা ইস্যু হবে, এবং তখন তৃণমূল এই পরিস্থিতি ধরে রাখতে পারবে না। কলতানদা, একটা প্রশ্ন তোমাকে করবো। আমাদের পাশের জেলা সাউথ 24 পরগনা, সেখানে ডায়মন্ড হারবারে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 লাখ ভোট পেলেন, মানে 7 লাখ ভোটে ভোট হয়নি তো। আমি সেটাই, ডায়মন্ড হারবারে নির্বাচন কমিশন হোক কি সেন্ট্রাল ফোর্স হোক, বিজেপি হোক, তারা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই লড়েছে।
গোটা রাজ্য জুড়ে বিজেপির তাবড় নেতারা এত মিটিং করলেন, অভিষেকবাবুর এলাকায় কিন্তু কোনো মিটিং করেননি। কেন করেননি? তাহলে ছেড়ে দেওয়ার কোনো একটা পরিকল্পনা ছিল। কয়লা পাচারের চার্জশিট থেকে অভিষেকবাবুর নাম বাদ গেল। কেন গেল? কারণ ওইখানে একটা বোঝাপড়া ইত্যাদি হয়েছিল। একের পর এক বুথ আমরা দেখিয়ে দিতে পারি ডায়মন্ড হারবার এলাকায়, যেখানে তৃণমূল 900, বিজেপি 40, সিপিআইএম 10। প্রতিটা জায়গায় যেখানে লুট হয়েছে ডায়মন্ড হারবারে, সেখানে বিজেপিকে সিপিআইএমের থেকে বাড়তি রাখার চেষ্টা হয়েছে, যাতে করে এটা এস্টাবলিশ করা যায় যে না, ওখানে খানিকটা ভোট হয়েছে। এই নির্বাচন এখন তো যা হোক একটা গরমে পরিস্থিতি আছে, হয়ে যাচ্ছে, কিন্তু এই নির্বাচনের ফলাফল এবং ওইখানে মানুষের সাথে যা ব্যবহার ওইখানে তৃণমূলের নেতৃত্ব করেছেন, ভবিষ্যতে কিন্তু তার জবাবটা তাদেরকে দিতে হবে। এবং এই ফলাফল, এই সংখ্যা, যে সংখ্যা নিয়ে এখন উনি চারিদিকে বড়াই করে বেড়াচ্ছেন, এই সংখ্যার ভিত্তিতে ওনাকে ভবিষ্যতে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা বলা যায়। একটা প্রশ্ন তোমাকে করবো, সেটা হচ্ছে যে তৃণমূলের পক্ষে যে বিপুল একটা জনাদেশ এসছে, তোমার কি কোথাও মনে হয় এটা একটা ভাতার রাজনীতি, নাকি মানুষ বাম, বা আমি যদি বাম কংগ্রেস বলি, বাম কংগ্রেসকে আউট অ্যান্ড আউট রিজেক্ট করলো? কোনটা তোমার মনে হয়? এর আগে যখন বামফ্রন্টের সরকার ছিল তখন তারাও কিছু ভাতা দিতেন, এখনকার সরকারও কিছু ভাতা দেয়, ভবিষ্যতে যে সরকার আসবে তারাও ভাতা দেবে। ভাতা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে বামপন্থীরা বলেছে, তাদের মতাদর্শগত ভাবনা এইটাই যে আপনি যে ভাতাটা পাচ্ছেন ওটা আসলে আপনার অধিকার। আপনি ভোট দিয়েছেন, মানে ভোট যাকেই খুশি দিন আর কি, আপনি ভোট দিয়েছেন, গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, আপনার অধিকার ওই ভাতাটা। এটাই আমার সংবিধান বলে। তো কিন্তু তৃণমূল মানুষকে ক্রমাগত এই জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে, যেটা মমতা ব্যানার্জি প্রায়শই মঞ্চ থেকে বলেন যে আমি দিলাম, এই যে দাতা গ্রহীতার সম্পর্ক, আমি দিলাম, এই ভাবনা থেকে আমরা মানুষকে বের করতে চাই। কারণ যে মানুষ ভাতা পাচ্ছেন ওটা তার অধিকার হিসেবে তিনি পাচ্ছেন, ওটা কেউ তাকে দয়া ভিক্ষা করে দিচ্ছে না। আমরা বলেছিলাম যে বামপন্থীরা যখন এই পরিস্থিতি যখন এরকম থাকবে না, 26-এর পর যদি অন্য সরকার আসে, অন্যান্য রাজ্যগুলোতে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের প্রকল্পে যা ভাতা দেওয়া হয়, পশ্চিমবাংলায় সেটা দেওয়া হয় না। কারণ তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে নেন, কিছু জেলে আছেন, কিছু বিজেপিকে মিসকল মেরে এখন বাইরে রয়েছেন। ফলে নতুন সরকার তৈরি হলে এই ভাতার পরিমাণ বাড়বে, কারণ কোনো বামপন্থী নেতাদেরকে, কোনো কংগ্রেসের নেতাদেরকে তাদের কাটমানি দিতে হবে। এইটা হচ্ছে আমাদের কথা। আমি কলকাতার দুটো কনস্টিটিউশন নিয়ে তোমার সাথে একটু আলোচনা করব। একটা হচ্ছে যাদবপুর, আর একটা হচ্ছে শ্রীরামপুর। যাদবপুর এবং শ্রীরামপুরে দুজন অত্যন্ত উজ্জ্বল প্রার্থীকে বামফ্রন্ট টিকিট দিয়েছিল, সৃজন ভট্টাচার্য এবং দীপশিতা ধর। আমরা দেখেছিলাম একটা এদের ব্যক্তিগতভাবে মানুষ এদেরকে পছন্দ করেছিলেন, মিছিলে প্রচুর লোক হয়েছে, এবং কার্যত সেখানে যে দুজন বিজেপি প্রার্থী ছিলেন তাদেরকে দেখা যায়নি সেইভাবে, মিটিং মিছিলে দেখা যায়নি। কিন্তু আমরা দেখলাম এটা দুজনেই থার্ড হলেন। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এটা সিপিএমের ভোট, সিপিএম ভোট পাচ্ছে না, কারণ নাকি সাংগঠনিক দুর্বলতা, বা কিভাবে দেখো? আমি দুটো কনস্টিটিউয়েন্সি তোমাকে একটু আলাদা করে বিশ্লেষণ করতে বলি। আমাদের 42 জন প্রার্থী একই রকম উজ্জ্বল, আলাদা করে কেউ বেশি নিষ্প্রভ, কেউ বেশি উজ্জ্বল, এরকম ব্যাপার। বিষয়টা হচ্ছে যে একটা মেরুকরণের সমস্যা সর্বত্র আছে। যদি মুর্শিদাবাদ ধরি, বেলডাঙ্গায় ভোটের কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে, তাতে তৃণমূল বিজেপির পক্ষই ফায়দা পেয়েছে, যেহেতু ওরা মেরুকরণের রাজনীতি করে। আমি একবারে প্রতিটা বিধানসভা ধরে ধরে তো আমাদের ভোটের বিশ্লেষণ এখনও হয়ে ওঠেনি। হয়ে উঠলে দেখা যাবে যে আমরা 19-এর থেকে কিন্তু ভোট আমাদের বেড়েছে। একটা তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে 19-এর তুলনায় এবছর সিপিআইএমের সিম্বলে অনেক কম প্রার্থী লড়াই করেছেন। কংগ্রেস, অন্যান্য বাম শরিকেরা তারা লড়াই করেছে। ফলে তা সত্ত্বেও সিপিআইএম 19-এ যে ভোট পেয়েছিল, এবার তার থেকে অনেকটা ভোট বেড়েছে। ফলে সিপিআইএমের সিম্বলে থাকা অ্যাভারেজ ভোট বেড়েছে। তার মধ্যে দীপশিতাও আছে, সৃজনও আছে, সায়রা হালিমও আছেন, প্রতিকূল আছে, আরও অনেকে আছে, আমি সবার নাম বলতে পারছি। কিন্তু ভোট বাড়ার যে হারটা, সেইটা যতটা যাওয়ার কথা ছিল ততটা যায়। এটা অবশ্যই আমাদের বিশ্লেষণ করতে হবে যে তার পিছনে কী কারণ। কিন্তু ধর্মীয় মেরুকরণের যে সুফলটা বিজেপি তৃণমূল পেয়ে যাওয়ার চেষ্টা করছে, আমাদের সেইটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে। কারণ এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এইটা ভারতবর্ষের একজন মানুষ সম্পর্কে বলা যায় কি না, এটা আমাদের মানুষের মধ্যে এই ভাবনাটা করতে হবে। বা এই যে বিজেপি বলছে যে অমুক ধর্ম, ওটাকে আমরা দেখে নেব আর কি আমাদের ধর্ম। বিজেপি তো এই সেদিন এসছে, তার আগে অবধি হাজার হাজার বছর ধরে যে ধর্ম চলছিল, সেই ধর্মের কে রক্ষা করেছিল? যে আপনি আজকে সকালে বাজারে গেছেন, সবজি কিনেছেন, তখন কি দোকানদার জিজ্ঞেস করেছিল আপনার ধর্ম কি, আপনার জাত কি? আমি গ্যাস বুক করেছি আজকে দুপুরবেলা, দোকানদার জিজ্ঞেস করেছিল যে আপনার জাত অনুযায়ী ঠিক হবে গ্যাসের দামটা? এই বিভ্রান্তির মধ্যে তৃণমূল বিজেপি মানুষকে খানিকটা রাখার চেষ্টা করছে। আর আমরা আসলে এই বিভ্রান্তিটা কাটানোর জন্য, এক হচ্ছে অধিকারবোধ, আর দুই হচ্ছে এই বিভ্রান্তি যে আমার পরিচয় কি, আমি একজন ধর্মীয় মানুষ, আমি ধর্ম বিশ্বাস করি, হতেই পারে,
কিন্তু দিনের শেষে আমার পরিচয়, আমি একজন ক্ষুধার্ত মানুষ, আমি একজন বেকার মানুষ যে আমার হাতে কাজ চাই। তাহলে এই লড়াইটাকে ফোরফ্রন্টে নিয়ে আসার চেষ্টা, সেইটা ভোটের আগে হোক পরে হোক আমাদের একই রকমভাবে চলবে। একটা প্রশ্ন তোমাকে করবো, সেটা হচ্ছে যে রেজাল্ট বেরোনোর পর বাম শরিকদের মধ্যে অনেকের মধ্যে একটা কোন্দল দেখা যাচ্ছে। তারা কেউ সামনে এসে প্রকাশ্যে বলছেন, হয়তো জোটের বিরুদ্ধে বলছেন। কোথাও কি তোমার মনে হয় ধরো বসিরহাটের মতো জায়গায়, বা ধরো আমি বলতে পারি পুরুলিয়ার মতো জায়গায়, যেখানে ফরওয়ার্ড ব্লক একটু স্ট্রং, বা উত্তর কলকাতাতেও কিছুটা, সেই সব জায়গায় কি কোথাও জোটটা, মানে বামেদের মধ্যে সবাই জোটটা মেনে নিতে পারেনি বলে কি রেজাল্টে কিছুটা ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ? এটা নিয়ে তোমার কি বিশ্লেষণ? যা আসন সমঝোতা ইত্যাদি হয়েছিল সেটা সবার সাথে কথা বলেই হয়েছে। আর পরিবারে কোনো মনোমালিন্য হলে সেটা পরিবারের মধ্যে মিটিয়ে নেওয়াই তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। সেটা রাস্তার চার মাথার মোড়ে গিয়ে বললে তার তো কোনো সমাধান বেরোবে না। পরিবারের মধ্যে আলাপ আলোচনা হবে, বড় ভাই ছোটো ভাইতে ঝগড়াঝাটি হয় না? সে কেন হবে না? ভাই বোনের চুলোচুলি হয় না? হয় তো। কিন্তু সেটা ওই চার মাথার মোড়ে দাঁড়িয়ে কথা বললে ওটার অন্য মানে দাঁড়ায়। একটা শেষ প্রশ্ন করবো তোমার কলতানদা, তুমি 26-এর কথা বললে, কি মনে হচ্ছে 26 অবধি জোটের ভবিষ্যৎ তুমি কিভাবে দেখো, বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ? সাধারণ মানুষের ভবিষ্যৎটা বাঁচানোর জন্যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত অংশকে এক জায়গায় আসতে হবে। কারণ এই বিজেপি 10 বছর সরকার চালিয়েছে। আজকে এসে তারা নানান কথা বলছেন ঠিকই, আজকে ইন্ডিয়া ব্লকটা তৈরি না হলে এনডিএর কথা মনে পড়তো না। হ্যাঁ, মোদির কথা মনে পড়তো না। এমনকি এটা বিজেপির গ্যারান্টি কি এনডিএ সরকারের গ্যারান্টিও না, প্রচার হয়েছিল মোদির গ্যারান্টি দিয়ে। এখন হারার পর তো ওনাকে দায় নিতে হবে। যাই হোক, সেটা কথা নেই। কথাটা হচ্ছে গত 10 বছর ধরে মানুষের জন্য কোনো কাজ হয়নি। জিনিসপত্রের দাম বাড়া থেকে আরম্ভ করে বেকারদের যন্ত্রণা কিচ্ছু লাঘব হয়। এবং গত 13 বছরে আমার রাজ্য, যেটা আমার রাজ্যে কোনো দিনও এই দলবদলের রাজনীতি, নেতাদের পয়সা চুরি করে জেলে যাওয়ার রাজনীতিটাকে একটা লাভজনক পেশা হিসেবে দেখে ভাঙা ঘর থেকে কোটিপতি হয়ে যাওয়ার রাজনীতি, এগুলো কিচ্ছু আমাদের পশ্চিমবাংলায় ছিল না। এগুলো সব অন্যান্য রাজ্যে হতো, আমরা হাসাহাসি করতাম। কিন্তু এই নোংরা সংস্কৃতি যে আমাদের রাজ্যে নিয়ে আসা হয়েছে, এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে বিপদের মধ্যে পড়ছে, সেই বিপদ থেকে টেনে আনার জন্যে আরও বহু মানুষকে, যারা এখনও আমাদের সাথে নেই, সেই বহু মানুষকে আমাদেরকে একজোট করতে হবে এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধেই 26-এ হচ্ছে লড়াইটাকে করতে হবে। থ্যাংক ইউ দাদা। কথা বলছিলাম সিপিএম নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে। অনেক প্রশ্নের সরাসরি উত্তর দিল কলতানদা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ভিডিও আরও দেখতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।